আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। পশ্চিমবঙ্গের পূর্বতন মুখ্যমন্ত্রীর বাড়ির পাড়ায় কেউ পা রাখতে পারতেন না। এমনকি পূর্বতন শাসক দল তৃণমূল কংগ্রেসের দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে কেউ চোখ তুলে পর্যন্ত তাকাতে পারতেন না। কিন্তু সব থেকে বড় বিষয়টা হচ্ছে একটা প্রকল্প যার মাধ্যমে অন্তত 25 লক্ষ মানুষের উপকার হতে পারত, সেটাকে এদের তীব্র কদর্য নোংরা বেহায়া বিরোধিতার জন্য কেউ হাত পর্যন্ত দিতে পারতেন না। আমি বলছি চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কথা। এই নিয়ে এই মুহূর্তে অনেকেই চর্চা করছেন। যারা জানতে পেরেছেন যে কিভাবে বিষয়টা হয়েছে, কি হয়েছে, সেটা শোনার পর, সেটা জানার পর তারা রীতিমতো থ হয়ে বসে আছেন। আর যারা নতুন জানছেন যে কি হয়েছে, তারা পর্যন্ত চক্ষু ছানা বড়া করে প্রশ্ন করছেন যে এইরকম অসভ্যতামি করা সম্ভব, এইরকম অসভ্যতামি করা হয়েছিল, যে পশ্চিমবঙ্গের আজ এই যে কঙ্কালসার রূপ, এই যে কঙ্কালসার পরিণতি, এটা তার মানে শুধুমাত্র পূর্বতন রাজ্য সরকারের ওই কেন্দ্রীয় বঞ্চনার কাঁদুনির ফল নয়, শুধুমাত্র পূর্বতন সরকারের অপদার্থতা এবং ব্যর্থতার ফল নয়, তারই সঙ্গে পূর্বতন শাসক দলের মানুষের স্বার্থের অনেক ওপরে রাজনৈতিক স্বার্থকে রাখার ফল। বা আরো স্পেসিফিক্যালি বলতে গেলে, আমরা তো মানুষের স্বার্থেই কাজ করছি এই মিথ্যে কথা বলে শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার ফল। দেখুন, এই মুহূর্তে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো যে কিভাবে মাত্র 60 মিটারের একটু বেশি এলাকার কাজ বন্ধ রেখে, সেটাকে আটকে রেখে একটা গোটা প্রজেক্ট, কোটি কোটি টাকার প্রজেক্ট, সেটাকে আটকে রাখা হয়েছিল, সেটাকে একেবারে কাজ থামিয়ে ফেলে রাখা হয়েছিল। কিভাবে সমস্ত কাজ সেট হয়ে যাওয়ার পরে, সমস্ত মোটামুটি ঠিক করে নেওয়ার পরে এই 60 মিটারের কিছুটা বেশি অংশের কাজের জন্য গোটাটা থমকে গিয়েছিল। এবং আরো 5 বছর যদি এটাকে এভাবেই ফেলে রাখা হতো, তাহলে এত বড় কোটি কোটি টাকার প্রজেক্ট এটা হয়তো নষ্ট হয়ে যেত। যে কাজ হয়েছে, যে থামগুলো তৈরি হয়েছে, সেগুলো নষ্ট হতে শুরু করতো, পছন্দ হতে শুরু করতো। ফাউন্ডেশন এমন করে নষ্ট করে দেওয়া হতো যাতে হয়তো কাজটা আবার যদি শুরু করতে হয়, তাহলে কোটি কোটি টাকা নষ্ট করে আবার একদম প্রথম থেকে শুরু করতে হতো। ইকুইপমেন্ট চুরি হয়ে যেত, একেবারে ভূতের বাসায় পরিণত হতো এই এত বড় একখানা প্রজেক্ট। ভাবুন একবার, কোটি কোটি টাকার প্রকল্প যার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের উপকার হতে পারে, সেটাকে রীতিমতো ভূতের বাসায় পরিণত করা চলছিল। যদিও এটা শুনে চমকে যাবেন না, তার কারণ পশ্চিমবঙ্গে বহু প্রকল্পের ক্ষেত্রেই এইরকমটা করা হয়েছে। আর এক্ষেত্রে স্বপ্ন আর বাস্তবের মধ্যে ফারাকটা ছিল মাত্র 60 মিটারের কিছু বেশি। আর এই জায়গাটা জুড়ে একেবারে জেদ করে গেড়ে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, তার 3টে কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে, এই মুহূর্তে আপনাদের মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর একটা কাজের ঝড় দেখতে পাওয়া যাচ্ছে। এই ঝড় যত না নতুন কাজে, তার থেকে অনেক বেশি পুরনো যে কাজগুলোকে আটকে রাখা হয়েছিল, পলিসি প্যারালিসিস করে যে কাজগুলোর একেবারে গলা টিপে দেওয়া হয়েছিল, সেই কাজের। এবং বর্তমান এই নতুন সরকারকে 1 বছর নতুন কোনো কাজে হাতই দিতে হবে না। তারা যদি পুরনো এই সমস্ত কাজগুলোকে শুরু করতে পারে, যে কাজগুলোকে আটকে রাখা হয়েছে সেগুলোর চাকা যদি ঘুরিয়ে দিতে পারে, তাহলেই কিন্তু বাংলার মানুষকে আসল পরিবর্তন তারা দেখাতে পারবেন। দ্বিতীয় কারণ হচ্ছে, আজকের এই পর্বটা তাদের দেখান। কাদের? যারা ইজ অফ লাইফ, ইজ অফ ট্রাভেল চান, যারা ভালো পরিষেবা চান, তার রাজনৈতিক মতাদর্শ আপনার থেকে আলাদা হলেও তাকে দেখান। এবং আপনি যে রাজনৈতিক মতাদর্শেই বিশ্বাসী হন না কেন, আপনিও এই পর্বটা দেখুন। কারণ একটা জায়গায় সুপ্রিম কোর্ট পর্যন্ত এই বিষয়টা নিয়ে বলতে বাধ্য হয়েছে যে এটা আর কিচ্ছু নয়। পূর্বতন রাজ্য সরকারকে উদ্দেশ্য করে সুপ্রিম কোর্ট বলেছে যে এটা আর কিচ্ছু নয়, শুধুমাত্র সরকারের উন্নয়ন আটকে রাখার জেদ, এছাড়া আর কিচ্ছু নয়। এবং তৃতীয় কারণ হচ্ছে, যখন এই কাজের ছাড়পত্র পাওয়া গেছে নতুন সরকার আসার পর, তখন এই কাজ শুধুমাত্র শুরু হয়েছে তাই নয়, ওই কাজটা শেষও হয়ে গেছে। নির্দিষ্ট নির্ধারিত যে সময় ছিল, যে ডেডলাইন ছিল, তার আগে শেষ হয়ে গেছে। এবছরের ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ 2026-এর ফেব্রুয়ারি মাসে, তখন তো তৃণমূল কংগ্রেস আলাদাই আত্মবিশ্বাসে ভাসছে। আমরাই তো বিধানসভায় ক্ষমতায় আসবো, আমরাই জিতছি, 100% আমরাই জিতে আসবো, এবং লোকসভা নির্বাচনে আমরা এত ভালো ফলাফল করে এসেছি, কিসের সন্দেশখালী, কিসের আরজিকর, কিসের দুর্নীতি, এসব বলে তারা ভাসছে। সেই সময় বর্তমানে আমাদের রাজ্যের শাসক দল বিজেপির যিনি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি দিল্লিতে একটি প্রশ্ন করেন তার নিজের সরকারের কাছে, নিজের দলের সরকারের কাছে, বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন করেন যে পশ্চিমবঙ্গের মেট্রোর অরেঞ্জ লাইনের কাজ কবে শেষ হবে। এই প্রথম যে প্রশ্নটা তোলা হয়েছিল তা কিন্তু নয়, এর আগে একাধিকবার প্রশ্ন উঠেছে। এই নির্বাচনের আগে শেষ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে উত্তরটা দেওয়া হয়েছিল, সেটা আমি আপনাদের সামনে রাখছি। অশ্বিনী বৈষ্ণব সেই সময় জানান যে পশ্চিমবঙ্গের মেট্রোর অরেঞ্জ লাইনের কাজের ক্ষেত্রে চিংড়িঘাটা ক্রসিং এর কাছে কাজটা আটকে আছে, সেই কাজটায় গন্ডগোল হচ্ছে। তার কারণ একটা
একটা ছোট্ট জায়গার কাজের জন্য রাজ্য সরকার, তৎকালীন তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার, তাদের কাছ থেকে যে অনুমতি প্রয়োজন সেই অনুমতি রাজ্য সরকার দিচ্ছে না। 10 মাস ধরে সেই অনুমতি দিচ্ছে না, সেটাকে ঘুরিয়ে যাচ্ছে, ফেলে রেখে দিয়েছে এবং তার জন্য কাজ এগোতে পারছে না। এবং সেই সময় জানানো হলো যে ওই কাজের জন্য দরকার যে ওই রাস্তায় 3টে রাত 8 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকবে, অর্থাৎ যানবাহন ওই রাস্তার বদলে অন্য জায়গা দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে। 3টে রাত 8 ঘন্টা করে কাজ, 8 আওয়ার্স, 8 ঘন্টা করে কাজ হবে। এই সময় এই অনুমতি রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে না। এমনকি জানানো হয় যে কলকাতা পুলিশের সঙ্গে কথা বলে বিকল্প রাস্তার ব্যবস্থা পর্যন্ত করা হয়েছে, কিন্তু তারপরেও রাজ্য সরকার অনুমতি দিচ্ছে না, ছাড়পত্র দিচ্ছে না, তার ফলে কাজ আটকে রয়েছে। ওমা, ছাড়পত্র দিয়ে দিলেই কাজ হয়ে যাবে নাকি? সব দোষ তৃণমূল কংগ্রেসের সরকারের। শুনুন তাহলে, চিংড়িঘাটা ক্রসিং এর কাছে মেট্রোর কাজ অনেক দিন ধরে বন্ধ। জানা গেল যে সেখানে কাজটা যেটা আটকে রয়েছে সেটা 366 মিটারের। এবার এই কাজটা যদি হয়ে যায়, চিংড়িঘাটা ক্রসিং এর কাছে এই কাজটা যদি হয়ে যায়, বাকিটা তত্তর করে এগিয়ে যাবে এবং কাজ শেষ করতে অনেকটা সুবিধা হবে, অনেক তাড়াতাড়ি গোটা বিষয়টা হয়ে যাবে। একটা গোটা মেট্রো রিং তৈরি হবে, পশ্চিমবঙ্গে অরেঞ্জ লাইনের মেট্রোটা শুরু হয়ে যাবে। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে অভিযোগ যেটা উঠে এলো, বাইপাসের যান চলাচল বন্ধ করতে হবে ওই কাজটার জন্য, এবং সেই জন্যই রাজ্য সরকার অনুমোদন দিচ্ছে না। বাইপাসের যে যান চলাচল বন্ধ করতে হবে, অন্যত্র গাড়িগুলোকে ঘুরিয়ে দিতে হবে, সেটা কদিনের জন্য আগেই বললাম, 3 রাত 8 ঘন্টার জন্য কাজ। 3 রাতের অনুমতি সেটা রাজ্য সরকার দিচ্ছে না। আরো স্পেসিফিক্যালি বলতে গেলে এই যে 366 মিটারের কাজ আটকে, এর মধ্যে 66 মিটারটাই হচ্ছে মেন। সেইটুকু কাজ এগিয়ে গেলেই বাকিটা কোনো ব্যাপার নয়, গোটা মেট্রো লাইনটা চালু হয়ে যাবে। এইবার তাহলে কি হবে? চলো আদালতে। আপনারা জানেন যে এর আগে তৃণমূল কংগ্রেসের যে সরকার ছিল আমাদের রাজ্যে, তাদের কথায় কথায় আদালত যেতে খুব ভালো লাগতো, কারণ তাদের বিষয়টা ছিল আমরা কাজ করব না, আমরা খালি এড়িয়ে যাব, আমরা খালি সময় নিয়ে যাব, খালি বিষয়টাকে ঘুরিয়ে যাব, ঝুলিয়ে যাব। তারা শুরু করতে একেবারে নিম্ন আদালত থেকে শুরু করে তারপর হাইকোর্টে তারা যেত, সেখানে ওই সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ করে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ পর্যন্ত, তারপরে তারা যাবে সুপ্রিম কোর্টে, সেখানেও সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে যাবে। সেখান থেকে যে নির্দেশ আসবে তারপর আবার বলবে এই রাজ্য সরকার, মানে তৃণমূল কংগ্রেসের সরকার, যে আমাদের আরেকটু সময় দিন, বলে আরো খানিকটা বিষয়টাকে ঝোলানো হবে। এই সব কিছুর মাধ্যমে ওই রাজ্য সরকারের বিরুদ্ধে যে নির্দেশগুলো সেগুলো কিন্তু বদলাবে না। যেটা হবে সেটা হলো বছরের পর বছর ঘুরিয়ে যাওয়া যাবে, সময় নেওয়া যাবে, কাজগুলো এড়ানো যাবে। তো এই মেট্রোর কাজের ক্ষেত্রেও ঠাঁই হলো সেই আদালতে। বিষয়টা পৌঁছালো আদালত পর্যন্ত, কলকাতা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা হলো যে অরেঞ্জ লাইনের কাজ এইভাবে আটকে রয়েছে। এবার যখন জানা গেল যে রাজ্য সরকার অনুমতি দিচ্ছে না, ওই 366 মিটারের জন্য যে ছাড়পত্র এনওসি দরকার, সেই সার্টিফিকেট রাজ্য সরকার দিচ্ছে না। তো আদালতের তরফ থেকে তখন বলা হলো রাজ্য সরকার, পুলিশ প্রশাসন তারা যেন এই অনুমতি দিয়ে দেয়, ছাড়পত্র দিয়ে দেয়। এবং আদালত বলল যে আপনারা একটা কাজ করুন না, আপনারা বৈঠকে বসুন, এইটুকু তো কাজ, এইটুকুর মধ্যে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়, রাজ্যেরই ভালো হবে, আপনারা বৈঠকে বসুন, বিষয়টা মিটিয়ে নিন। এবার সম্ভবত আদালতের প্রতি দয়া দাক্ষিণ্য দেখিয়েই একটা বৈঠক হলো। সেখানে কেন্দ্র, রাজ্য, নির্মাণকারী সংস্থার প্রতিনিধি সবাই উপস্থিত রইলেন এবং জানা গেল যে ঠিক আছে, এবার এনওসি দিয়ে দেবে রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেসের সরকার বলেছে উৎসবের মরশুমটা কেটে গেলে এনওসি দিয়ে দেওয়া হবে, এই ছাড়পত্র দিয়ে দেওয়া হবে। এটা আমি বলছি গত বছরের কথা। কিন্তু যে সময়ের মধ্যে এনওসি দেওয়ার কথা ছিল, সেই সময় এসে জানা গেল যে না, রাজ্য সরকার তারপরেও কোনো রকম ছাড়পত্র দেয়নি। আবারও মনে করিয়ে দিই, মাত্র 366 মিটারের কাজ, আরো স্পেসিফিক্যালি 66 মিটারের জন্য এই কাজ আটকে রেখে দেওয়া হয়েছে। এবার জানানো হলো যে যখনই রাজ্য সরকারের কাছে এই ছাড়পত্র চাওয়া হচ্ছে, রাজ্য সরকার নানা রকম অজুহাত দিয়ে যাচ্ছে। কখনো বলছে উৎসব, কখনো বলছে বাইপাসের এখানে ট্রাফিক বন্ধ হয়ে গেলে গোটা কলকাতা অকেজো হয়ে যাবে, আমরা কি করে তোমাদের অনুমতি দেব। সেখানে বলা হচ্ছে মাত্র 3টে রাত আমাদের কাজ করার সময় দিন, তাহলেই আমরা কিন্তু এখানে পিলারগুলো তৈরি করে ফেলতে পারবো এবং তারপর আর কোনো সমস্যা হবে না। কিন্তু তারপরেও রাজ্য সরকার কোনো রকম কথাবার্তা শুনছে না। অতএব এখানে আদালত যেন হস্তক্ষেপ করে, এই আবেদন নিয়ে আদালতের কাছে যাওয়া হলো হাইকোর্টে। হাইকোর্টের তরফ থেকে আবার বলা হলো যে আপনারা বৈঠক করুন, আপনারা কথা বলুন, রাজ্যের ব্যাপার, আপনাদেরই তো রাজ্য, আপনাদের মানুষেরই ভালো হবে, আপনারা কথা বলে বিষয়টা মিটিয়ে নিন। বৈঠক, তৃণমূল কংগ্রেসের সরকার কথা বলে সবটা মিটিয়ে নেবে, আরো ঘেটে দেওয়া, আরো গাড়িয়ে দেওয়ার কাজটা এখান থেকে শুরু হলো। এইবার রাজ্য জানায় যে বর্ষবরণ আছে, গঙ্গাসাগর মেলা আছে, দেখুন আমরা এখন কিছুতেই অনুমতি দিতে পারবো না। এবার জনস্বার্থ মামলাকারীর আইনজীবী তখন অতিষ্ঠ হয়ে বলেন যে আরে আপনারা এখন অনুমতি দিতে পারবেন না বলছেন, তাহলে আগে আপনারা প্রতিশ্রুতি দিলেন কেন? আপনারা তো আগেও জানতেন যে এই গঙ্গাসাগর মেলা আসবে, বর্ষবরণের অনুষ্ঠান আসবে, তাহলে আপনারা সব জেনে শুনে প্রতিশ্রুতিটা দিলেন কেন, এই সময়টা দিলেন কেন? 3টে রাতের জন্য কাজের সময় চাওয়া হচ্ছে, আপনারা সেটা দিচ্ছেন না, এত কিসের আপনাদের
সমস্যা, এটা কি হচ্ছেটা কি? এবার এই যখন আলোচনা চলছে তখন পূর্বতন রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টে এসে বলছেন যে স্যার, হাইকোর্টের তো এই মামলাটা শোনারই কথা নয়। মাথায় রাখুন, এতদিন ধরে আদালতে এত কথাবার্তা হয়ে গেছে, হাইকোর্ট বৈঠক করার নির্দেশ দিয়েছে, বিভিন্ন সময় আদালতে মামলাটা উঠছে। এই সময় এসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তখন হাইকোর্টকে বলছেন, স্যার এটা তো আপনার শোনার কথাই নয়, আপনি তো শুনতে পারবেন না। এই জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে তো গ্রহণযোগ্যই নয়। দেখুন, এই যে ছাড়পত্র দিতে হবে, এই যে এনওসি দিতে হবে, এটা তো সংশ্লিষ্ট আধিকারিকরা দেবেন, তাদের কাজ। এর মধ্যে আদালত তো ঢুকে পড়তে পারে না, আদালত ঢুকে এখানে কোনো তারিখ বেঁধে দিতে পারে না। অতএব এই মামলা শোনার কোনো ব্যাপারই নেই হাইকোর্টে। এতদিন পরে গিয়ে তাদের এই কথাটা মনে হয়েছে। আবারও মনে করিয়ে দিই, কাজ যেখানে আটকে রয়েছে সেটা 366 মিটার, স্পেসিফিক্যালি 66 মিটারের কাজ, মূল জায়গা, সেই কাজটা আটকে রাখা হচ্ছে। এইবার হাইকোর্টের তরফ থেকে তখন পূর্বতন রাজ্য সরকারের উদ্দেশ্যে বলা হয় যে দেখুন, ভারত একটা উৎসব প্রধান দেশ, এখানে উৎসবের কথা ভেবে যদি কাজ আটকে রাখতে হয় তাহলে তো কোনো কাজই হবে না, কোনো প্রকল্পই সম্পন্ন করা যাবে না। এবং আপনারা আগে প্রতিশ্রুতি দিয়ে যখন এবার প্রতিশ্রুতি ভেঙেছেন তখন তো আদালতকে হস্তক্ষেপ করতেই হবে। এবং তখন হাইকোর্টের তরফ থেকে বলা হয় যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা ছাড়পত্র দিন, এই কাজ সম্পূর্ণ করতে হবে। এইবার এই কথা সামনে আসার সঙ্গে সঙ্গে তৎকালীন তৃণমূল কংগ্রেসের সরকার একেবারে তিরিং বিরিং করে লাফিয়ে ওঠে এবং তারা বলে যে আরে এবারটা হাইকোর্ট তো কিচ্ছু জানে না, চলো আমি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্ট যাব। সুপ্রিম কোর্টে কয়েকদিন হাওয়া খাওয়া চলে, তারপর সুপ্রিম কোর্টও অ্যাজ ইউজুয়াল রাজ্য সরকারকে উত্তম মধ্যম ঝাড়তে শুরু করে। যদিও ততদিনে তৃণমূল কংগ্রেসের সরকারের তো মোটামুটি অভ্যেস হয়ে গেছে আদালতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় খাওয়া, গালি খাওয়া, তাদের কিছু যায় আসেনি, তাদের কিছু মনেও হয়নি। তো এই মামলাটা গিয়ে ওঠে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত, মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি এবং মাননীয় বিচারপতি মানুভাই পাঞ্চলির বেঞ্চে যখন এই মামলাটা ওঠে তখন প্রধান বিচারপতি মন্তব্য করেন যে আপনারা এটার মধ্যে রাজনীতিকে টেনে আনছেন কেন, শুধু শুধু সবটাকে আপনারা রাজনৈতিক করছেন কেন, এটা তো উন্নয়নের বিষয়। রাজ্যের আইনজীবী তখনও সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেন যে দেখুন, এইভাবে রাস্তা বন্ধ করে কাজ হবে, উৎসবের জন্য আমরা তো অনুমতি দিতে পারিনি, আর এইবার তো আবার নির্বাচন আছে, এখন কি করে আমরা কাজ করব বলুন, 3 রাত কাজ করতে হবে, বন্ধ থাকবে সব যানবাহন, এটা তো সম্ভব নয়, নির্বাচন মিটে গেলে তারপরে না হয় দেখা যাবে। এই সময় বিচারপতি জয়মাল্য বাগচি তিনি প্রশ্ন করেন রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে যে তার মানে আপনি বলতে চাইছেন পরিবহন পরিষেবার উন্নয়নের থেকে উৎসবটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার পর্যবেক্ষণ যে একটা নির্বাচিত সরকারের কাছ থেকে আমরা এটা আশা করি না যে এই ধরনের কাজের জন্য পর্যন্ত আমাদের আদালতের দরজায় এসে দাঁড়াতে হবে লোকজনকে। আসলে তারা তো আর জানেন না যে খোকা চালু চিজ মালটা পুরো বিষ। তখনও হয়তো তৃণমূল কংগ্রেস ভেবে যাচ্ছে আরে মশাই, মে মাস অব্দি তো আটকে দেবো, মে মাসে নির্বাচন, তারপরে তো আমাদেরই শাসন, তারপর দেখো না কেমন নাচাই তুর্কি নাচন, আবার নতুন করে কাঠি করব, আবার এটাকে ঝুলিয়ে রাখবো। এরপর প্রধান বিচারপতির বেঞ্চের তরফ থেকে যে কথাটা বলা হয় সেখানে বলা হয় যে এটা যেটা করছে তৎকালীন রাজ্য সরকারের উদ্দেশ্যে, যে এটা রাজ্য সরকার যা করছে সেটা তাদের সাংবিধানিক দায়িত্বের অবহেলার প্রমাণ, এটা করা যেতে পারে না। তারা গোটা বিষয়টাকে রাজনৈতিক করার চেষ্টা করছেন। প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে একথাও বলেন যে আপনারা এক এক সময় এক এক রকম উদাহরণ দিচ্ছেন, এক এক রকম অজুহাত দিচ্ছেন, কখনো বলছেন উৎসব চলছে, কখনো বলছেন পরীক্ষা চলছে, এখন বলছেন নির্বাচন আসছে, তাহলে কাজটা হবে কোথায়? আপনাদের সুযোগ দিচ্ছি, সময় দিচ্ছি, মামলাটা এক্ষুনি তুলে নিন, না হলে কিন্তু আমরাই খারিজ করে দেব। আপনাদের মনে আছে আগেই যেটা বললাম, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে তৃণমূল কংগ্রেসের সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল, অর্থাৎ সুপ্রিম কোর্ট বলছে আপনারা এই মামলাটা নিজেরাই তুলে নিয়ে চলে যান, অর্থাৎ হাইকোর্টের সিদ্ধান্ত মেনে নিন, না হলে কিন্তু মানানোর ব্যবস্থাটা আমরা করে দেব। এইটা মার্চ মাসের ঘটনা। এবার আপনার প্রশ্ন কি হবে যে এই রকম উত্তম মধ্যম ধোপা কাঁচা ঝাড় খাওয়ার পরে তৃণমূল কংগ্রেসের সরকার কি ফিরে এসে তাহলে তাড়াতাড়ি কাজটা করে দিল, কাজে হাত দিল? ভাগ্যে না। আপনার মনে নেই তৃণমূল কংগ্রেসের আইনজীবী তিনি কি বলছিলেন আদালতে, যে নির্বাচন রয়েছে, মে মাস পর্যন্ত কিছুতেই করা যাবে না। তারা ভাবছিলেন যে মে মাসের পর তারাই আসবেন এবং তারপরে আবার সেই যা করার তাই করবেন, অতএব নির্বাচন পর্যন্ত কাজটা ওখানে আটকে গেল। তারপর কি হলো? তারপর নির্বাচন হলো, ফলাফল বেরোলো এবং নতুন সরকারের তরফ থেকে কাজের অনুমতি দিয়ে দেওয়া হলো, ছাড়পত্র দেওয়া হলো। এবং তারপর দেখা গেল যে কাজটা ওইটুকু জায়গার কাজ, যেটা নাকি এত ভিড়ের জন্য করা যাচ্ছে না, এত ট্রাফিক আটকে যাবে, গোটা শহর বন্ধ হয়ে যাবে সেই কারণে করা যাচ্ছে না, যেটা নাকি বৃষ্টির জন্য করা যাচ্ছে না, উৎসবের জন্য করা যাচ্ছে না, পরীক্ষার জন্য করা যাচ্ছে না, মেলার জন্য করা যাচ্ছে না, সেই কাজের শুধুমাত্র ছাড়পত্র এলো তাই নয়, 60 ঘন্টা 60 আওয়ার্স 60 ঘন্টা টানা কাজ করে নির্ধারিত সময় বা ডেডলাইন
ডেডলাইনের আগে কাজটা শেষ হয়ে গেল, ওই কাজটা হয়ে গেছে। এবং দুটো কারণে এই বিষয়টা গুরুত্বপূর্ণ। এক হচ্ছে এই যে আগে নির্ধারিত ডেডলাইনের 1 ঘন্টা 2 ঘন্টা আগে কাজটা শেষ হয়ে গেছে, এবং তারই সঙ্গে জানা যাচ্ছে যে এবছরের শেষে ডিসেম্বর মাসে এই অরেঞ্জ লাইন চালু হয়ে যাবে। পশ্চিমবঙ্গের মানুষজন মেট্রোয় যাতায়াত করতে পারবেন, মেট্রো রিংটা হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষের সুরাহা হবে। প্রচুর মানুষ হয়তো ভিড় থেকে পরিত্রাণ পাবেন, অনেকে অনেক তাড়াতাড়ি তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন, এবং এই জিনিসটা হয়ে যাবে ডিসেম্বর মাসে, এটা বলা হচ্ছে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকারে থাকাকালীন এই কাজটা তারা করতে পারত, কেউ তাদের আটকে রাখেনি, কেউ তাদের হাত পা বেঁধে রাখেনি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার অভিযোগ করা হতো অনেক ক্ষেত্রে যে কেন্দ্রীয় সরকার তাদের হাত পা বেঁধে দিয়েছে, তাই তারা কাজ করতে পারছে না। এক্ষেত্রে বিষয়টা তা ছিল না। এক্ষেত্রে তারা চাইলেই কাজটা সম্পন্ন করতে পারতেন, কাজের ছাড়পত্রটা তারা দিয়ে দিতে পারতেন। কেন দিলেন না? কি কারণে দিলেন না? কার লাভের জন্য এই বিরোধিতা করলেন? কার লাভের জন্য, কার রাজনৈতিক স্বার্থের জন্য এই বিরোধিতা করলেন? নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য, নিজেদের লাভের জন্য, নাকি সাধারণ মানুষকে প্যাচে ফেলার জন্য? আর তারপর সাধারণ মানুষ আপনাদের সঙ্গে কি করলো সেটা কি আবার এখন আলাদা করে বলে দিতে হবে? আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।